আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 15 জানুয়ারি 24 নতুন মাত্রায় কিছু ঘটতে যাচ্ছে। সরকার নতুনভাবে কত বড় ভুল করতে যাচ্ছে দেখুন, সুস্পষ্ট ভুল পথে হাঁটছে। দর্শক, যখন একটা সরকারের নৈতিক ভিত্তি দুর্বল থাকে অথবা অন্যের কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নিয়ে ক্ষমতায় থাকতে চায়, তখন তাদেরকে এরকম ভুল প্রকাশ্যেই করতে হয়। তারা জানে একটা অনিশ্চিত গন্তব্যে যাচ্ছে, যা করছে ঠিক হচ্ছে না, তারপরে সেটা করতে হয়। এই সরকারের ক্ষেত্রে সেরকমই ঘটা শুরু করেছে। ফরেন পলিসির কিছু কমন প্রিন্সিপালস রয়েছে। ফরেন পলিসি সাধারণত বা বাইল্যাটারাল রিলেশনস, দ্বিপাক্ষিক সম্পর্ক পিপলস টু পিপলস হতে হয়। বাইল্যাটারাল রিলেশনসের কিছু কমন এথিক্স রয়েছে এবং সেটা ব্যালেন্স হতে হয়। কিন্তু না, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক, সেটা ফরেন পলিসির যে স্বাভাবিক এস্টাবলিশড প্রিন্সিপাল, সেগুলো ভায়োলেট হচ্ছে। সম্পর্কটা পিপলস টু পিপলস নেই। যেমন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক জনগণের সাথে নেই। এই সম্পর্কটা এখন একটা নির্দিষ্ট রুলিং রেজিমের সাথে ভারত সরকারের হয়েছে, পিপলস টু পিপলস নয়। এই সম্পর্ক বেশি দিন সাস্টেইন করে না। এই সম্পর্ক একপাক্ষিক হয়। এই সম্পর্কের পরিণতি হচ্ছে আজকে মালদ্বীপে ভারতের যে ভরাডুবি, ভারত যে মার খাচ্ছে, যে লজ্জাজনকভাবে ভারতকে রিট্রিট করতে হচ্ছে মালদ্বীপ থেকে, এই ধরনের সম্পর্কের পরিণতি কিন্তু এটা। দেখেন, এই যে বাংলাদেশ ভারতের সম্পর্ক পিপলস টু পিপলস কিংবা স্বাভাবিক যেরকম হওয়ার কথা ছিল সেরকম না হয়ে একপাক্ষিক কিংবা রেজিম টু রেজিম হওয়ার কারণে আজকে বাংলাদেশে প্রচণ্ড ভারত বিদ্বেষ। ভারতের ভালো জিনিসও বাংলাদেশের জনগণ দেখতে পারে না। আজকে ক্রিকেট থেকে শুরু করে ভারতের যে কোনো একটা দুর্যোগ বা কোনো একটা দুর্ভোগ হলেও বাংলাদেশের মানুষ হাসি দেয়, বাংলাদেশের মানুষ হাততালি দেয়, অথচ এটা উচিত ছিল না। প্রতিবেশী দেশ হিসেবে ক্রিকেট থেকে শুরু করে নানান বিষয়ে সমর্থন পাবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের অলমোস্ট 90% মানুষ প্রচণ্ড ভারত বিদ্বেষী। ভারতের গণমাধ্যমগুলো এটা স্বীকার করছে, বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। বাংলাদেশে ভারত বিদ্বেষ যে পরিমাণ বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ এবং বর্তমান ভারতের যে বিজেপি রেজিম, এই দুই রুলিং রেজিম যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে কোনো রকম যদি একটা স্বাভাবিক ফরেন পলিসির ব্যবস্থা হয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়, তখন লজ্জাজনকভাবে এই সম্পর্কের একটা ইতি ঘটবে এবং তখন দুঃখজনক পরিণতি হবে। কিচ্ছু করার থাকবে না। চীন তার মারাত্মক সুযোগ নেবে। মানে এই ধরন, এটা ভারতের জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতিকর। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখছি যে ভারত বাংলাদেশ থেকে সব নিয়ে যাচ্ছে, এমন কোনো চাওয়া পাওয়া নেই ভারতের যেটা বাংলাদেশের পক্ষ থেকে পূরণ করা হচ্ছে না। দ্যাটস রাইট। কিন্তু তারপরেও এটা ভারতের জন্যে ইন দি লং রান তাদের ইন্টারেস্ট সেভ করে না। কিভাবে? এই যে যদি কখনো চীন সুযোগ পায় ভারতকে সাহায্য করবে বাংলাদেশকে ব্যবহার করে, যদিও ভারতের রেড লাইন কখনো বাংলাদেশ রেজিম, আওয়ামী রেজিম ক্রস করে না, কিন্তু ক্রস হয়ে যেতে পারে, কারণ অস্বাভাবিকভাবে চলছে। দেখেন, এতদিনের যে বা দীর্ঘদিনের যে সম্পর্ক, সেটা একটা অস্বাভাবিক প্রক্রিয়া ছিল, কিন্তু নতুনভাবে আবার আমরা দেখতে পাচ্ছি সরকারের নতুন মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্কে গতি আনতে আশাবাদী ভারত। ভারতের রাষ্ট্রদূত জানিয়ে দিয়েছে, এর মানে নতুন মেয়াদে আরও গতি আনতে চায়। ভারত বাংলাদেশ সম্পর্কে যে গতি, এর চাইতে গতি দ্বিপাক্ষিক সম্পর্কে আর কিভাবে হতে পারে আমার জানা নেই। এর মানে কি কমন কারেন্সি এরকম কিছু? সব কিছুতেই তো সর্বোচ্চ গতি পেয়েছে। তা আরও নতুন মাত্রায় যদি কিছু ঘটে ভারত বাংলাদেশে, সেটা চীনের স্বার্থ কিছুতেই, মানে চীনের দৃষ্টিতে সেটা রেড লাইন ক্রস করবে। এর মানে নতুন উদ্যমে নতুন মাত্রায় যদি কিছু করতে চায়, সেটা ভারত চীনকে ব্যালেন্স করার ক্ষেত্রে সরকারকে বেকায়দায় ফেলবে এবং জনগণের মধ্যে ভারত বিদ্বেষ প্রচণ্ড রকম বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের জন্য সেগুলো একটা মারাত্মক সেভিংস হয়ে থাকবে। যে কোনো সময় ইতিবাচক পরিবেশ আসলেই ভারত আম সালা দুটোই হারাবে এবং বাংলাদেশের সাথেও স্বাভাবিক রিলেশনসের একটা উপর একটা প্রভাব পড়তে পারে। আমরা সেরকমই দেখতে পাচ্ছি। তো দেখেন, এটা খুবই অতি উৎসাহী ভারত এখন। এই অতি উৎসাহী আচরণ চীন ভালোভাবে দেখতে চাচ্ছে না ডেফিনেটলি। যেমন এই যে প্রণয় ভার্মা, ভারতের হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত, তাকে এই পিটার হাসের দৌড়ঝাঁপ বা অনেক কিছুতেই আপনারা দেখছেন
নির্বাচনের আগে প্রণয় ভার্মা কে বা ভারতের হাই কমিশনার কে বাংলাদেশ জনগণ জানতো না, কিন্তু নির্বাচনের পরপরই দেখছেন যে ব্যাপক সক্রিয়। পিটার হাসকে এখন আর দেখা যাচ্ছে না, এখন সব জায়গায় দৌড়ঝাঁপ, কথাবার্তা, গণমাধ্যমে প্রণয় ভার্মা। এর মানে অতি মাত্রায় কিছু হতে যাচ্ছে। এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তো বলেছে ভারতে সবার আগে সফরে যাবে, বা মানে যেভাবে নতুন উদ্যমে আরও মাখামাখির দিকে যাচ্ছে, এটা একটা বড় ভুল। আবারও বলছি দুইটা, এক চীনকে উত্তেজিত করবে, আর এক জনগণের মধ্যে আরও বেশি ক্ষোভ সঞ্চার হবে, এবং সেগুলো সুযোগ পেলেই জনগণ দেখাবে যে কিভাবে তারা ভারতকে সহ্য করতে পারে না, ভারতের বিপদ সেটাও তারা সহ্য করতে পারবে না। যাই হোক, দুই দেশে দুই রেজিম আসলে উল্টো পথে হাঁটছে। মোদির ফরেন পলিসি ইমব্যালেন্স এবং তাদের প্রতিবেশী দেশগুলোতে একের পর এক মার খাচ্ছে, একের পর এক লজ্জাজনকভাবে তাদেরকে রিট্রিট করতে হচ্ছে, তারপরেই ঝুঁকি নিচ্ছে মোদি। সরকারের নতুন মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত আরও বেশি গতিবেগ আনতে পারবে বলে আশাবাদী ও আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এতদিন চিন্তা না, এখন জনগণ তাকে বেশি বেশি দেখছে। এর মানে ভারতের ইনার গোল তো চীনকে এখান থেকে আউট করা। চীনের যে এনগেজমেন্ট, ডিপ এনগেজমেন্ট, এটা আরও বেশি মিনিমাইজ করতে চান। অন দি আদার হ্যান্ড, নির্বাচনের পরপরই চীন দেখবেন যে কয়েকদিনের মধ্যে তিস্তা প্রজেক্ট শুরু করার জন্য উঠে পড়ে লাগবে, আর তিস্তা প্রজেক্ট কিছুতেই ভারত শুরু করতে দিতে চাইবে না। এবং আপনারা জানেন যে সোনাদিয়া যে ডিপ সি পোর্ট, যেটা চীনের ফাইন্যান্সে হওয়ার কথা ছিল, ভারত ঠেকিয়েছে। আর কতদিন ঠেকাবে? তো এই সোনাদিয়া ডিপ সি পোর্টের রিপ্লেসমেন্টে আপনারা জানেন মাতারবাড়ি প্রজেক্ট ফাইন্যান্স বাই জাপান, সেটা হয়েছিল। এই জন্য তিস্তা প্রজেক্টে চীন ছাড় দিতে চাইবে না। এখন ভারত এটা জানে যে চীন কিছু একটা শুরু করবে, এই জন্যই প্রণয় ভার্মা এখন অতি উৎসাহী হয়ে দৌড়ঝাঁপ করছে বাংলাদেশ সরকারের কাছে, সবার আগে দৌড়ে আসছে। এর মানে সামনে এই ভুলের খেসারাত বাংলাদেশ সরকারকে দিতে হবে। একটা বিশৃঙ্খল অবস্থার ভারত চীনের কামড়াকামড়ির মধ্যে পড়ে আমরা দেখতে পাচ্ছি সেরকম। দুপুরে আজকে 15ই জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। খুবই অতি উৎসাহী আচরণ আমরা দেখতে পাচ্ছি। হাইকমিশনার বলেন, বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে আমি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এটি তার সঙ্গে প্রথম কোনো বৈঠক। ডেফিনেটলি ডক্টর মোমেন সাহেব পররাষ্ট্রমন্ত্রী থাকার চাইতে হাসান মাহমুদ সাহেবকে বেশি কমফোর্ট ফিল করছেন প্রণয় ভার্মা বা ভারত। আজকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দু দেশের দীর্ঘ সম্পর্কের উপর ভিত্তি করে একটি স্থিতিশীল, সমৃদ্ধশালী ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জনগণের সহায়তা ও কাজ করতে ভারত সবসময় প্রস্তুত। দেখেন, যখন এই প্রগতিশীল শব্দটা বলবে, প্রগতিশীলতার মিনিং বাস্তবে এক আর ভারতের কাছে আর এক। এই প্রগতিশীলতা মানে বিএনপি জামাতকে দমন করো, বিএনপি জামাতকে রাজনীতি থেকে মাইনাস করে আওয়ামী লীগকে সাস্টেইন করাও। স্থিতিশীলতা এবং প্রগতিশীলতার অর্থ হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা এবং বিএনপি এবং ইসলামপন্থীদেরকে আউট করা। ভারতের কাছে প্রগতিশীলতা এবং স্থিতিশীলতার অর্থ হচ্ছে এটা। তো সেরকমই ইঙ্গিত দেখতে পাচ্ছি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমার নিজের তরফ থেকে তাকে অভিনন্দন জানাতে এসেছে। একের পর এক অভিনন্দন, আর কত অভিনন্দন জানাবে? অভিনন্দনের মনে হয় শেষ হবে না, কারণ খুশি আর খুশি। এই খুশি আসলে অযৌক্তিক গতিতে কোনো একটা কিছু এগোলে তখন সেটা বেশি ভালো হয় না। রূপকল্প 2030 সামনে রেখে আমরা বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়ে কথা বলছি। এই রূপকল্প 30 এগুলো সবগুলো চীনকে রাগিয়ে তুলবে ডেফিনেটলি। যাই হোক দর্শক, স্পষ্টত এই অতি উৎসাহী ইমব্যালেন্স ফরেন পলিসি উইথ বাইলেটারাল রিলেশনস উইথ ইন্ডিয়া, এটা সরকারের একটা বড় ভুল। লিমিট বজায় রেখে চলা উচিত ভারতের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে।